মল্লিক সেলিকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আয়করের সহজ পাঠে অর্থ অধ্যাদেশ 2025-এ যেটা আহ, পরিবর্তন হয়েছে, আয়কর আইন 2023-এর যে পরিবর্তনগুলো, সেটা পর্ব 3-এ আমরা আলোচনা করতে যাচ্ছি। আমাদের আলোচনার আজকে ধারা 65। ধারা 65-তে যে পরিবর্তনগুলো এসছে সেটা যদি আমরা একটু দেখি। ধারা 65-তে এখানে ছিল কর্তৃপক্ষের ক্ষেত্রে বিয়োজন অনুমোদনযোগ্য না হওয়া। তো সেই জায়গায় যে পরিবর্তনটা এসছে সেটা যদি আপনারা একটু দেখেন, প্রযোজ্য ক্ষেত্রে, তাহলে এখানে যে শব্দটা দফা খতে, এখানে যেটা ছিল উল্লেখিত প্রযোজ্য শব্দগুলো বিলুপ্ত হবে। তাহলে 65-এর খতে যে প্রযোজ্য শব্দটি ছিল সেটা এখন বিলুপ্ত হবে। আর বলছে কি, দফা গয়ের প্রান্তস্থিত যেটা দাঁড়ি ছিল সেটা এখন সেমিকোলন হয়ে আর একটা দফা ঘটা একটু বিশেষ করে দেখবেন, উৎসে কর্তন বা সংগ্রহ প্রযোজ্য হয়। এইরূপ কোনো ব্যয়ের ক্ষেত্রে উৎসে কর্তন বা সংগ্রহ করা না হইলে উক্ত বিধান অনুযায়ী আহ, উহা যথাযথভাবে করা হয় না করা পরিশোধ করা না হইলে উক্ত ব্যয়, অর্থাৎ যেটা টিডিএস যদি কাটা না হয় সেক্ষেত্রে ওই কস্টগুলো বিয়োজন অনুমোদনযোগ্য হবে না, এটাই বোঝাতে চাইছে। আর 66-তে দেখি, 66-তে যদি আমরা যাই, 66-তে উমোতে উমো একটা শব্দতে যেটা আসছে, দেখো উমোর পরিবর্তে এটা নিম্নরূপ যুক্ত হবে। আগে ছিল ধারা 30-এ বর্ণিত উক্ত কোনো খাতের উক্ত খাতের অধীন শ্রেণীভুক্ত হয় না এইরূপ কোনো উৎস হইতে আয়। এটা হবে গোষ্ঠী বীমা পলিসি থেকে কর্মচারী কর্তৃক প্রাপ্ত অর্থ সুবিধা, উহা যে নামে অভিহিত হোক হোক না কেন। আর ধারা 30-এর ক্ষেত্রে উমর পরে একটা যোগ হবে। সেটা ধারা 30-এর উপধারা ক এবং চতে বর্ণিত কোনো খাতের অধীন শ্রেণীভুক্ত হয় নাই এরূপ, অর্থাৎ ধারা 30-এ আমরা জানি কি, ওই যে লিস্ট অফ 7টা খাতের ইনকাম গুলো বর্ণনা করা আছে, সেরকম যদি কোনো কিছু না হয় সেগুলো এই 66-এর অনুযায়ী এখানে যুক্ত হবে বলে বলা হচ্ছে। 67-এর 11-তে একটা পরিবর্তন এসছে, যে ক্ষেত্রে কোনো কোম্পানি করদাতা অন্য কোনো ব্যক্তির নিকট হইতে ব্যাংক হিসেবের মাধ্যম ব্যতীত, তাহলে অন্য কোনো মাধ্যমে যে পরিমাণ ঋণ গ্রহণ করে সেক্ষেত্রে উক্ত অর্থ যে বছর ঋণ হিসেবে গৃহীত হয়েছিল সেই উক্ত বছর উক্ত করদাতার আয় হিসেবে গণ্য হবে। তাহলে ব্যাংক হিসাব ব্যতীত হলে যেটা, সেটা এখন বলা হচ্ছে যে ক্ষেত্রে কোনো কোম্পানি করদাতা অন্য কোনো ব্যক্তির নিকট হতে ব্যাংক হিসাবের মাধ্যমে মাধ্যম ব্যতীত অন্য কোনোভাবে কোনো ব্যক্তির যে কোনো ব্যাপারে ঋণ গ্রহণ করে, শব্দগুলোর পরিবর্তে আহ, এখানে বলা হচ্ছে যে ক্ষেত্রে স্বাভাবিক ব্যক্তি করদাতা ব্যতীত অন্য কোনো করদাতা ব্যক্তির নিকটে ক্রস চেক। তাহলে স্বাভাবিক ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে ব্যাংক হিসেবের বাধ্যবাধকতাটা আহ, এটা শিথিল করা হয়েছে। আসেন এখন 12 নম্বরে যে ক্ষেত্রে শব্দের পরিবর্তে কোনো আয় বর্ষে, 12 নম্বরে যে ক্ষেত্রে মধ্যে কোনো আয় বর্ষে কোনো কোম্পানির করদাতার ক্ষেত্রে সেই জিনিসটা বলা হয়েছে। 13-র মধ্যে যে ক্ষেত্রে শব্দগুলোর পরিবর্তে মোটামুটি যে ক্ষেত্রে থাকলে এটা স্বাভাবিক ব্যক্তি করদাতা বলা হচ্ছে। আর ইয়েতে দফা কতে এখানে বলা হচ্ছে ওই যে স্বামী স্ত্রীর পরিবর্তে আপন ভাই বোন, এই শব্দটি যোগ হবে এখন। এরপরে যাই 15 নম্বরের ক্ষেত্রে। আহ, তাহলে 14-এর পর নিম্নরূপ 15 নম্বর যুক্ত হবে, 14-এর পরে 15 নম্বরটা যুক্ত হবে, যে ক্ষেত্রে কোনো করদাতা কোনো সংশোধিত রিটার্ন দাখিল করেন এবং উক্ত সংশোধিত রিটার্নে এইরূপ কোনো আয় প্রদর্শন করেন যাহা কর অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত ব্যবহারের আওতাধীন, সেক্ষেত্রে ক এবং ক্ষয়ের সমপরিমাণ অর্থ উক্ত আয় অবশ্যই করদাতার অন্যান্য উৎস হইতে আয় হিসেবে অন্তর্ভুক্ত হবে। তাহলে দেখা যাচ্ছে কি, অনেক সময় দেখা যাচ্ছে আপনি রিটার্ন দাখিল করেছেন, এরপরে আবার সেই রিটার্নটা আপনাকে রিভাইজ করতে হচ্ছে। তখন যে জিনিসটা ছিল, আগে ছিল এটা আগে এক ধরনের ছিল, সেটা এখন নতুনভাবে যুক্ত হয়েছে। এখানে বলা হচ্ছে করদাতা হ্রাসকৃত করার আওতায় এগুলো বাদ দিয়ে ক থেকে ক সমপরিমাণ অর্থ অন্যান্য উৎস হইতে আয় হিসেবে দেখায়, এটার উপর ইনকাম যোগ করতে হবে। 72 নম্বরের ক্ষেত্রে আইফারএস এর একটা ইস্যু আসছে 72 নম্বরের ক্ষেত্রে। তাহলে এখানে বলা হচ্ছে উক্ত আইনে 72-এর উপধারা 4-এ ওই আইফারএস শব্দের পর আইফারএস ফর এসএমইস চিহ্নগুলো সন্নিবেশিত হবে।
আর 73-এর পরিবর্তে নিম্নরূপ, এই যে 73-এর আগে যেটা ছিল সেটা পুরোটাই এখন পরিবর্তন হয়ে গেছে। 75-এর ক্ষেত্রে আহ, একটা পরিবর্তন এসছে, তাহলে 75টা আমরা একটু দেখি। অসম্পূর্ণ বা ভুল হিসাব ইত্যাদি কর অব্যাহতি। 75-এর মধ্যে যে পরিবর্তনটা, কোনো করদাতা কর্তৃক রিটার্ন দাখিলকৃত রিটার্ন বিবরণী, জমাকৃত নথি নথি অডিট বা কর নির্ধারণ কার্যক্রম চলাকালে যাচাইযোগ্য না হলে যে কোনো পর্যায়ে তাহা অগ্রাহ্য করিবার ক্ষেত্রে এই উদ্যোগের কোনো কিছু আয়কর কর্তৃপক্ষের ক্ষমতাকে বাড়িত করিবে না, সেই জিনিসটা এইখানে যোগ হবে। তারপর হচ্ছে 76-এর ক্ষেত্রে যে জিনিসটা, 76টা পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। সেটা এখানে অনেকগুলো জিনিস নিয়ে আসছে। আগেরটা অনেক বিস্তারিত ছিল, আরো একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করা হয়েছে এখানে। আর এরপরে আহ 78-এর ক্ষেত্রে ওই যে, এটা আমরা বারবারই একটা জিনিস বলি, এই যে এখানে ন্যূনতম কর সেটাকে বাদ দিয়ে এখন 78-এর ক্ষেত্রে যে পরিবর্তনটা সেটা হচ্ছে, এই ন্যূনতম কর শব্দটি বাদ যাবে। অংশীদারি ফার্ম বা ব্যক্তি সংঘ হইতে প্রাপ্ত আয় ও চূড়ান্ত কর দেয়। এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি, আপনারা আমার চ্যানেলে দেখে থাকবেন। এটা হচ্ছে আমরা যে কর যে রিয়াত পাই, সেই রিয়াতের ক্যালকুলেশনটা সেটা কিন্তু বিশেষভাবে পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে কিছুটা বেনিফিট স্বাভাবিক ব্যক্তি করদাতারা পেয়ে থাকবেন। এরপরে আসে 80 নম্বরের ক্ষেত্রে, 80 সংশোধন করছে মোট আয়ের উপর হিসাবকৃত ফার্ম। তাহলে এটা হচ্ছে 80 হচ্ছে গড় আয়ের ক্ষেত্রে, গড়করণের ক্ষেত্রে একটা পরিবর্তন এসছে। 86 ক্ষেত্রে আমরা যদি দেখি একটু, ধারা 86টা চাকরি হতে, চাকরির আয় হতে উৎসে করকর্তন, তাহলে সেক্ষেত্রে মোট আয়ের উপর হিসাবকৃত কর বা ফার্ম ও ব্যক্তিসংঘের শেয়ার আয় সহ, এই শব্দটি পরিবর্তে ফার্ম ও ব্যক্তিসংঘের আয় সহ মোট আয়ের উপর কর রিয়াত পূর্ব হিসাবকৃত কর, তাহলে সেই জিনিসটা যুক্ত হয়েছে। আর এরপর 88টা একটু পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। 88 আগে ছিল বাংলাদেশে বিদ্যমান কোনো আইনে যাহা কিছু থাকুক না কেন শ্রম কল্যাণের, তাহলে এখানে পুরোটাই মোটামুটি একটা পরিবর্তন আনার চেষ্টা করছে, যে ক্রেডিট কার্ডে 10% করকর্তন। আর যদি আমরা দেখি 91-তে, ধারা 91-তে এটা আহ, একটা জিনিস পরিবর্তন এনেছে, উক্ত আইনের 91-এর সারণী বিলুপ্ত হবে, এই সারণীটা চলে যাবে, সারণীটা থাকবে না। তবে এখানে বলা হচ্ছে ডাইরেক্ট, এখানে যেমন 10% আর 12% ছিল, একটা বেইজ অ্যামাউন্ট ছিল, সেরকম কিছুই থাকবে না। ডাইরেক্টলি বলছে ভিত্তি মূল্যের উপরে 10% হারে করকর্তন করিবেন সবার ক্ষেত্রে। ওই গুডউইল স্পর্শায়িত সম্পত্তির ক্ষেত্রে, এটার ক্ষেত্রে 10% ডিডাক্ট, এখানে কোনো স্ল্যাব নাই এখন। আর 95-এর ক্ষেত্রে যে পরিবর্তনটা এসছে, 95-এর ক্ষেত্রে ট্রাভেল এজেন্টের নিকট থেকে সংশোধিত, সেক্ষেত্রে বিক্রয় বা কার্গো বিমানে পণ্য পরিবহনের সুবিধা প্রদানের শব্দগুলোর পরিবর্তে বিক্রয়ের শব্দ। তাহলে এখানে 95 ক্ষেত্রে কিছু পরিবর্তন এসছে। 97-তে 97টা যদি আমরা দেখি, 97টা ছিল স্থানীয় ঋণপত্রের বিপরীতে পরিশোধিত অর্থ হইতে করকর্তন, তাহলে সেক্ষেত্রে 1%-এর স্থানে 1.5% এই শব্দটি যোগ হবে। তাহলে সেটা কোথায়, দুইয়ে, ধারা 2-এ এখানে ছিল 1%, সেটা এখন বৃদ্ধি করে 1.5% করা হয়েছে। আর 4-এর ক্ষেত্রে একটা পরিবর্তন আনছে, যে 1% হারে করকর্তন করিবেন। তবে এখানে ওই যে ধান গম তুলা এইগুলোকে বাদ দিয়ে এখানে, সরি, এইটুকু, এই অংশটুকু বাদ যাবে। ধান গম গোল আলু এই অংশটুকু, তুলা থেকে এই জিনিসটার জন্য 1%। আর ধান গমের ক্ষেত্রে 0.5, এটাকে 5 নাম্বার করে দেওয়া হয়েছে, 4-এর পরে একটা 5 আনা হয়েছে। তারপর যদি দেখি 98-এর ক্ষেত্রে একটা পরিবর্তন এসে, কোনো মোবাইল কোম্পানি অপারেটরের শব্দের পর টাওয়ার শেয়ারিং কোম্পানি, তাহলে মোবাইল অপারেটরের পাশাপাশি টাওয়ার শেয়ারিং কোম্পানিগুলোকে নিয়ে আসা হয়েছে। আর 102 যেটা আমাদের বিশেষ করে আমরা যারা সবাই, ওনাদের জন্য অনেক কাজে লাগবে, স্থায়ী আমানত এবং সঞ্চয় আমানত সুদের হার, সেটা আগে 3টা স্ল্যাবে ভাগ ছিল, এখন এত কিছু করা নাই। ডিরেক্টলি কোম্পানির ক্ষেত্রে হচ্ছে 20%, অন্যান্য ক্ষেত্রে 10%, এটাকে সিম্পল করার চেষ্টা করা হয়েছে। আর 2-এর ক্ষেত্রে, যে ক্ষেত্রে কোনো আয় বর্ষে এই ধারার অধীন উৎস করকর্তনযোগ্য প্রাপক বা প্রাপকের আয় কর মুক্ত এবং হ্রাসকৃত, তাহলে এই দুইটা বাদ যাবে। এই নতুন, এই এই দুইটা সংযোজিত হবে। আর 104-এর ক্ষেত্রে
নিবাসী সুদ আয় হইতে করকর্তন। নিবাসী সুদ আয় হইতে হচ্ছে যে ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে ঋণ বা ঋণ গ্রহণের বিপরীতে সুদ বা মুনাফা পরিশোধ করেন, সেক্ষেত্রে উক্ত সুদ বা মুনাফা পরিশোধকালে উক্ত নির্দিষ্ট ব্যক্তি পরিশোধিত সুদ বা মুনাফার উপর 10% হারে করকর্তন করিবেন। এটা একটা পরিবর্তন হয়েছে। তারপর আমরা যদি দেখি 106 আগে ছিল সিকিউরিটিজ সুদ হইতে উৎস করকর্তন, সেটা 5% ছিল, সেটা এখন 10% করা হয়েছে। আর 109 ভাড়া হইতে উৎস করকর্তন 5% ছিল, এটা এখন 10% করা হয়েছে। আর 110 আগে 5% ছিল, সেটা এখন 10% করা হয়েছে। আর 114টা যদি দেখি, 114তে বিদ্যুৎ ক্রয়ের বিপরীতে করকর্তন, যেটা আগে 6% ছিল, সেটা এখন 4% করা হয়েছে। তারপর হচ্ছে 116তে 10% ছিল, সেটা এখন 7.5% করা হয়েছে। 116তে হচ্ছে বিদেশি ক্রেতার এজেন্টকে প্রদত্ত কমিশন বা পারিশ্রমিক করকর্তন, যেটা 10% ছিল, সেটাকে 7.5% করা হয়েছে। আর 117তে লভ্যাংশ যে লভ্যাংশ শেয়ার হোল্ডারকে শব্দের পরে ইউনিট হোল্ডার এগুলো যুক্ত হবে। এখানে কোনো ট্যাক্সের রেট চেঞ্জ করে না, কিন্তু শব্দগত কিছু পরিবর্তন আনা হয়েছে। 119-এ যে জিনিসটা ছিল অধিবাসীদের আয় হইতে করকর্তন বা সংগ্রহ, তাহলে অধিবাসীদের যে 119টা 6 নম্বরটা বিলুপ্ত হবে। 6 নম্বর হচ্ছে অধিবাসী বরাবর প্রেরিত নিম্নলিখিত অর্থ রেমিটেন্সকারী এই দ্বারা অধিভুক্ত করকর্তন প্রযোজ্য হইবে না। তাহলে অনিবাসী বরাবর প্রেরিত নিম্নলিখিত অর্থ রেমিটকালে এই ধারার অধীন উৎস করকর্তন প্রযোজ্য হইবে না। তা আরবিট্রেশন ফি, হজ বাবদ প্রেরিত ফি, প্রায়োরিটি পাস প্রেরিত, এটাকে বাদ দেওয়া হয়েছে, এটা নাই এখন। তারপর 124-এ যদি যাই আমরা, 124-এ কোনো সেবা বা রেভিনিউ শেয়ারিং বা বিদেশি হইতে প্রেরিত আয়, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে পারিশ্রমিক বা শব্দগুলোর উপর প্রাপ্তি শব্দগুলো সন্নিবেশিত হবে। যে বা পারিশ্রমিক যে শব্দটা আছে, সেই জায়গাটাতে বলছে কি প্রাপ্তি, যে কোনো প্রাপ্তি, তাহলে ফি, সেবা, চার্জ বা প্রাপ্তি। তাহলে এরপরে সেবা প্রদানকালে কোনো সম্পত্তি ভাড়া প্রদান, তাহলে 124-এর খতে একটা পরিবর্তন এসছে। তারপর হচ্ছে এখানে আহ, এ, গতে শতাংশ একে শতাংশ একের যে পরিবর্তনটা এসছে সেটা হচ্ছে ফ্রেট ফরওয়ার্ড। তাহলে শতাংশ আগে যেটা ছিল সেটা পরিবর্তন নিম্ন, ফ্রেট ফরওয়ার্ড এজেন্ট কর্তৃক গৃহীত গ্রস বিল বা কমিশন গ্রস সহ বিলের উপরে 1.5% হারে করকর্তন সংগ্রহ করবেন। তাহলে এই 1 নম্বরটাকে পরিবর্তন করা হয়েছে। পুরোটা একদম ডাইরেক্টলি গ্রস বিল বা কমিশন সহ গ্রস বিলের উপর 1.5%, টোটাল বিলের উপর 1.5%। ধারা 125-এ একটা পরিবর্তন আনা হয়েছে, সেটা ছিল আগে ছিল প্রতি 1.65 কাটার জন্য হচ্ছে 20 লক্ষ টাকা, সেটা এখন প্রতি শতাংশের জন্য 12 লক্ষ টাকা। সুতরাং এটা পরিবর্তন আনা হয়েছে। 128-এ 128-এ একটা পরিবর্তন, ইজারাদার শব্দের পরিবর্তে ইজারাদাতা। এরপরে আসি, আমরা যদি দেখি 129-এর যে সংশোধনীটা, সেটা উপান্তকারীটিক আইন, যেটা সিগারেট উৎপাদনের যন্ত্র সহায়তা পদ্ধতিতে, তাহলে পদ্ধতিকে উৎপাদনকারীর যে জিনিসটা আছে, সেটা 103-এর মধ্যে উৎপাদনকারীর শব্দটার পরিবর্তে উৎপাদনকারী শব্দটা সংযোজিত হবে। এরপরে যদি আমরা যাই, উম, এগুলো সবগুলো একটা শব্দের পার্থক্য। 135টা একটু দেখি। 135-এর মধ্যে যে পরিবর্তনটা নিয়ে আসছে, 135-এ সেটা হচ্ছে সিকিউরিটিজ হস্তান্তর হতে কর সংগ্রহ। 135-এর 10% ছিল, সেটা 15% প্রতিস্থাপিত হবে। তাহলে এরপরে যদি 136-এ যাই, 136 হচ্ছে স্টক চেঞ্জে শেয়ার হোল্ডারদের শেয়ার স্থানান্তর হইতে কর সংগ্রহ, যেটা 15% ছিল 137-এ, সেটা একটু পরিবর্তন আনা হয়েছে, শব্দগত পরিবর্তন, ডিটেলস একটু আনার চেষ্টা করা হয়েছে, 15% ঠিক রাখা আছে। এর
পরে এটা 85 138 আচ্ছা তার আগে 137-এ একটা পরিবর্তন ছিল। সেটা আগে 0 দশমিক কত যেটা শেয়ার স্ট্রাকচারের সদস্যদের হতে কর সংগ্রহ সেটা 0.05% সেটা এখন 0.03% করা হয়েছে। আর 138-এ যে যে বায়ু আসন ছিল 16,000 টাকা সেটা এখন 25,000 টাকা। তো এখানে আসলে অনেকগুলো পরিবর্তন আসছে। এটাকে পরিবর্তনগুলো অনেক টাকা এখানে আগে যেমন শীততান্বিত ট্যাক্সি ক্যাব আগে ছিল 4,000 টাকা এখন 15,000 টাকা। সুতরাং শীততাপ নহে সেগুলো হচ্ছে সরি আগে ছিল 11,500 টাকা সেটা 15,000 টাকা। আর শীততাপ নিয়ন্ত্রিত নহে এরূপ ট্যাক্সি ক্যাব ছিল আগে 4,000 টাকা এখন সেটা 7,500 টাকা। তো এভাবে অনেকগুলো পরিবর্তন এই ধারার মধ্যে নিয়ে আসা হয়েছে। আর 141-এ যদি যাই আমরা তাহলে দেখবো 141 কর পরিশোধ ব্যতীত এর ক্ষেত্রে গ্রস আপ পূর্বক কর কর্তন বা সংগ্রহ সেটাকে একটু পরিবর্তন আনা হয়েছে। উল্লিখিত শব্দের পরিবর্তে নির্দিষ্ট ব্যক্তি, তাহলে নির্দিষ্ট ব্যক্তি কোন শব্দের পরিবর্তে নির্দিষ্ট ব্যক্তির জিনিসটা নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। আর 142-এ যে পরিবর্তনটা সেটা হচ্ছে প্রান্তস্থিত এটা পরিবর্তে তবে সত্য একটা ধারা 166 এর উপধারা 2 অনুযায়ী রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয় এরূপ ব্যক্তি বা ধারা 64 অনুযায়ী উপধারা 4 এর অনুযায়ী বোর্ড কর্তৃক রিটার্ন দাখিলের প্রমাণপত্র দাখিল হইতে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে উপধারার বিধান প্রযোজ্য হইবে না। তাহলে এই ক্ষেত্রে উৎস করকর্তন বিধানটা একটু পরিবর্তন আনা হয়েছে। 147-এ যে জিনিসটা পরিবর্তন আনা হয়েছে আমরা যদি দেখি উৎস করকর্তন বা সংগ্রহ নিশ্চিতকরণ যাচাইকরণ তাহলে এখানে 147-এর মধ্যে আহ, একটু উপধারা 1-এ একটা পরিবর্তন আনা হয়েছে। তারপর হচ্ছে 152-তেও একটা পরিবর্তন আনা হয়েছে। 152-তে ছিল আগে যে শতাংশ 3%, 152-তে সেই 3%-এর জায়গায় এখন 5% করা হয়েছে। অগ্রিম কর পরিশোধ সিগারেট প্রস্তুতকারকদের নিকট থেকে 5% করা হয়েছে। আর 153 ক্ষেত্রে যে জিনিসটা বলা হচ্ছে আহ, কোন স্বাভাবিক ব্যক্তির নিজ নামে অন্য গ্রামে অন্য কোনো ব্যক্তির সহিত যৌথভাবে একাধিক মোটরযান হলে উক্ত ক্রয়ের উপর ব্যক্তিকে 50% অতিরিক্ত দিতে হবে, যেটা 153 এর উপধারা 2-এর কতে উপধারা 2-এর আহ, এই শতাংশটা অর্থাৎ এই টেবিলের নিচে এই জিনিসটা আহ, একটু এই যে কোনো ব্যক্তির জায়গায় এই জিনিসটা পরিবর্তন হয়েছে, এটা একটু আর একটু বিস্তারিতভাবে আনার চেষ্টা করা হয়েছে। তারপর যে জিনিসটা এখানে আরো কিছু জিনিস চার উপধারা 4টা বিলুপ্ত হবে। তারপর হচ্ছে 5-এ নতুন করে একটা আহ, নতুন করে সবগুলোকে কাভার করার চেষ্টা করা হয়েছে। 156-তে করবর্ষের অব্যাহতি অব্যবহৃত পরবর্তী শব্দগুলো পরিবর্তে চলমান, তাহলে 156-তে একটা পরিবর্তন আনছে চলমান শব্দটা যোগ হবে করবর্ষের পরিবর্তে চলমান শব্দটা এই যে এই অংশটা পরিবর্তে চলমান আয় বর্ষে 6 লক্ষ টাকা ওই যে ন্যূনতম কর কখন পরিশোধ করতে হবে সেটা হচ্ছে মেন। তারপর হচ্ছে কর দিবসের শব্দের পরিবর্তে রিটার্ন দাখিলের নির্দিষ্ট শব্দগুলো, তাহলে 162-তে একটা পরিবর্তন আনা হয়েছে। 162-তে 162-তে যে পরিবর্তনটা আনা হয়েছে কর দিবসের পরিবর্তে সেটাকে রিটার্ন দাখিলের নির্দিষ্ট শব্দগুলো প্রতিস্থাপিত হবে। এর পরবর্তী 163 থেকে আমরা আবার একটা অন্য পরবর্তী পর্ব শুরু করব। তো আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাইকে জানার সুযোগ করে দিবেন। আশা করি সবাই উপকৃত হতে পারবেন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে মেইলে জানাতে পারেন, ফোনে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার জন্য। আর এই ভিডিওগুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।